আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আগামীকাল রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস। জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয়, উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি ২১ অক্টোবর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চিকিৎসকদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। এই আশ্বাসের ভিত্তিতে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে চিকিৎসকরা। সারা দেশের সব হাসপাতালে জরুরি সেবা চালু করছেন চিকিৎসকরা। আর আসামিদের গ্রেপ্তার করা না হলে কাল রাত ৮টার পর আবারও সেবা প্রদান বন্ধ করে দেওয়া হবে। আগামী ৭ দিন আউটডোর সেবা বন্ধ থাকবে বলে জানান আন্দোলনরত চিকিৎসকরা। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষক সহ ৩ শিক্ষার্থীকে। এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের প্রতিবাদে ধর্মঘট ডাকেন চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেপ্তারের ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। এতে বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি সহ সব বিভাগের চিকিৎসা কার্যক্রম। সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে। এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল, যারা এটা পালন করতে পারে নাই, তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কমপ্লিট শাটডাউন প্রসঙ্গে আন্দোলনরত চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে যে স্বাস্থ্য উপদেষ্টার কিছুক্ষণ আগে এই ঢাকা মেডিকেলের এই প্রশাসনিক ভবনে কিছুক্ষণ আগে বৈঠক বসেছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ কিছুক্ষণের মধ্যে যদি নিরাপত্তা জোরদার করা সম্ভব হয় তবে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগের চিকিৎসা সেবা কিছুক্ষণের মধ্যে চালু হবে। এছাড়া তারা যেটি বলছেন যে আগামীকাল রাত ৮টা পর্যন্ত তারা এই জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু রাখবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, চিকিৎসকদের উপর যারা হামলা করেছেন, তাদের ২৪ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করা হয় সেক্ষেত্রে পুনরায় তারা আবারও এই ঢাকা মেডিকেল সহ সারা দেশের যে জরুরি বিভাগে যে চিকিৎসা সেবা কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা বন্ধ করে দিবেন। একই সাথে তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার বিষয়ে আগামী ৭ দিন পর্যন্ত হাসপাতালের যে আউটডোরে যে চিকিৎসা সেবা তারা দিয়ে থাকেন সেই চিকিৎসা সেবা আগামী ৭ দিন তারা বন্ধ রাখবেন। একই সাথে তারা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া যদি সব দাবি দেওয়াগুলো যাতে যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা পুনরায় তারা আবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে থাকবেন। আর আরেকটি বিষয়ে তারা আমাদেরকে বারবার যেটি বলেছেন যে চিকিৎসকদের যে নিরাপত্তার বিষয়, তারা যেটি বলেছেন যে জরুরি বিভাগে আপাতত তারা যে
চিকিৎসা সেবা যেটি 24 ঘন্টার জন্য চালু করবেন, সেই চিকিৎসা সেবা যাতে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা যাতে জোরদার করা হয়, এবং তারা যেটি বারবার একটি কথা বলছেন যে একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা কর্মী এখানে থাকতে হবে, তা না হলে তারা এই জরুরি সেবা চালু করবেন না। এবং তাদের যে আন্দোলনরত যারা চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যে নিরাপত্তা সহ তাদের যে একাধিক যে 4টি যে দাবি রয়েছে সেই দাবিগুলো যদি সবগুলো দাবি পূরণ না হয়, সেক্ষেত্রে তাদের যে জরুরি সেবা কার্যক্রম আপাতত তারা চালু করছেন, সেই জরুরি সেবা সহ আউটডোর সেবা সব সেবাই তারা বন্ধ করে দিবেন। যে এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। মানুষের আস্থা অর্জনে বিগত 15 বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সে লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। মুক্তিযোদ্ধা জিয়া স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে 1975-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উতরাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া 46 বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম। গেল 15 বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচন্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয়, এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত 15 বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি আমি বলি জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে, এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেটা কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনও কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি, এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে। এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিম উদ্দিন খান মনে করেন এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়,
ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় ও জনগণের ভালোবাসা অর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপির পতাকা এখন শুধু দলীয় নয়, দেশ ও জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। সব বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কথা বলেন। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় কাজ বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে হাজারো নেতাকর্মী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসেন শ্রদ্ধা জানাতে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একদলীয় শাসন থেকে বের করে এনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, তা বৃথা যাবে না। স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সঠিক রাজনীতি আর জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নই মূল কাজ বলেও জানান বিএনপি মহাসচিব। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। এই প্রতিষ্ঠা বার্ষিকীর একটি লক্ষ্য দলটির দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা সরকার জানে না। এ বিষয়ে দিল্লিকে জিজ্ঞাসার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সফর ইস্যুতে মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার এ সফর হবে সংক্ষিপ্ত। ইউএনসিএতে জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন, মানে যেটা
ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় থেকে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি, কিন্তু এখনো স্পেসিফিক আমি কিছু বলতে চাই না। এ সময় তিনি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বলেন, দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা তাদের বিষয়। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। দিল্লির সাথে সমঝোতা স্মারকগুলো নিয়ে ঢাকা নতুন করে চিন্তাভাবনা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, স্বার্থ রক্ষা করে যা করার দরকার তা করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, দেশের সব অপরাধের বিচার হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন সারডাফ সোসাইটির পক্ষে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করা হয়। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়। একই সাথে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় রিটে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানির জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম ও এ আদেশ দেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিলটি খারিজ করে দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়টি বহাল থাকে। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায়, এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ পাস করেছে। উজানের পানিতে বন্যা ঠেকাতে ভারতের বাঁধের সামনে বাঁধ নির্মাণ করা হবে কিনা ক্ষতিগ্রস্তদের মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত নেবে সরকার। উজানের দেশ থেকে বন্যার পূর্বাভাস পেতে চিঠি দেওয়া হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর খাদ্য সচিব জানিয়েছেন, পূর্বাঞ্চলের বন্যা অজুহাতে চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভারতের পানিতে এমন এক সময় বন্যা হলো যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে দেশটির সাথে কিছুটা টানাপোড়েন চলছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, বাংলাদেশকে বেকায়দায় ফেলতে না জানিয়েই পানি ছেড়েছে ভারত। এমনকি বাঁধের সামনে বাঁধ নির্মাণের দাবিও জানান নেটিজেনরা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদেও। পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী 16 থেকে 20 সেপ্টেম্বর বন্যাক্রান্ত এলাকায় গণশুনানি হবে। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। পাবলিক পারসেপশনটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে। পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? আন্তঃনদী ব্যবস্থাপনাতেও কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরো দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব
কষ্টকর হয়ে যাচ্ছে। দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যার কারণে চালের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানান খাদ্য সচিব। কারসাজি ঠেকাতে মনিটরিং জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব এলাকায় ব্যাপক আমন চাষ হয় সেই এলাকায় বন্যা হয় নাই, তো তারপরেও অনেক কৃষি জমি এখানে আছে, আমনের চাষ হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের এফেক্ট করবে। ওভারঅল প্রোডাকশনের কাছে এটা অনেক বড় ক্ষতির কারণ হবে না, সুযোগ নিতে পারে। আমরা সজাগ আছি, আমাদের টিমগুলো কাজ করছে। পানি নেমে গেলে বন্যাক্রান্ত এলাকায় কম দামে চাল বিতরণ করা হবে বলেও জানান খাদ্য সচিব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো জাতীয় পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানীতে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। নির্বাচনের জন্য এই সরকারকে কোনো চাপ দেবে না তার দল। একই সাথে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান তিনি। বলেন, দেশের সংস্কারের জন্য সরকারকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত জাতীয় পার্টি। আমরা কোনো কারো দোষর ছিলাম না, আমরা কোনো গণহত্যা, কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি, যত সরবভাবে বলেছি। বিএনপি বা অন্য কেউ এটা বলেনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা ওনাদের দায়িত্ব। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। এস আলম গ্রুপের মালিকানায় থাকা 6টি সহ মোট 9টি ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর এক চিঠিতে এই নির্দেশনা দেন। পূর্ব ঘোষণা ছাড়াই বন্দরের এই ধরনের সিদ্ধান্তে আমদানি রপ্তানিতে জটিলতা বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে ক্রেতাদের কাছে ভুল বার্তা যাবে। অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে বন্দরের জটিলতা নিরসনে দাবি জানিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র। এ বন্দর দিয়েই দেশের সিংহভাগ পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। এসব পণ্য পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বন্দরের শুল্ক, কন্টেইনার খরচ সহ সব ধরনের আর্থিক লেনদেন, পে অর্ডার, চেক ও নগদ লেনদেনের মাধ্যমে অর্থ পরিশোধ করে আসছিলেন ব্যবসায়ীরা। সম্প্রতি কিছু ব্যাংকের পে অর্ডার জমা নিয়ে জটিলতা তৈরি হয় সেখানে। এতে কন্টেইনার জটের পাশাপাশি আর্থিক ক্ষতি বাড়তে থাকে। এ পরিস্থিতির মধ্যেই লুটপাট আর আর্থিক কেলেঙ্কারিতে জড়িত এস আলম গ্রুপের মালিকানায় থাকা 6টি ব্যাংক সহ মোট 9টি ব্যাংকের লেনদেনে বন্দর কর্তৃপক্ষ সতর্ক নির্দেশ দেন। হঠাৎ এমন সিদ্ধান্তে শঙ্কায় ব্যবসায়ীরা। এই 9টা ব্যাংকের চেক বা পে অর্ডার ইতিমধ্যে যারা নিয়েছে সেগুলির কি হবে? এটার একটা টাইম দিয়ে যাওয়া উচিত যে এই 9 ব্যাংকের কোনো চেক পে অর্ডার কেউ কোথাও অ্যাকসেপ্ট হবে না। কিন্তু এইভাবে টাইম না দিয়ে এইভাবে যদি দেওয়া হয়, আলটিমেটলি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাংকগুলির মধ্যে কিন্তু আমাদের রপ্তানিকারকদের অনেকগুলি বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই ব্যাংকগুলিতে আছে। তাদের ব্যবসার কার্যক্রম কি হবে, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটা স্পষ্ট গাইডলাইন থাকা উচিত। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলমের মালিকানায় থাকা 6টি সহ মোট 7টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছে। ব্যাংক থেকে আগের মেয়াদি আমানত সহ বিভিন্ন আমানতের বড় অর্থ একসাথে তুলতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংকে নতুন করে লেনদেনে নিরুৎসাহিত করছে বন্দর কর্তৃপক্ষ। এতে সংকট তৈরি হয়েছে আর্থিক লেনদেনে। যদি এই ব্যাংকগুলোর সব রকমের কার্যক্রম বন্ধ থাকতো, তাহলে সেই ক্ষেত্রে যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেন তাহলে সেটা যুক্তিযুক্ত হতো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যদি এখন তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাও যেমন একটা স্বস্তির মধ্যে থাকবেন এবং তারা আস্থা পাবেন। দ্রুত এই সংকট কাটাতে গভর্নরের সহযোগিতা চেয়েছেন বিশ্লেষকরা। তা না হলে চট্টগ্রাম বন্দরে নতুন করে কন্টেইনার জট সহ পণ্য রপ্তানি সময়সীমা বেড়ে গিয়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির নামে চাঁদাবাজি করে কেউ দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ ঘটাতে চাইলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সরকার পতন আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যারা এই 15 বছর আওয়ামী লীগ করেছে তাদেরকে যদি বিএনপির কোন নেতা যদি তাদেরকে আবারও বিএনপিতে নিয়ে এসে তাদেরকে আবার বিএনপি করানোর চেষ্টা করে, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমাদের নেতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপির নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকা চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলমগীরের অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ। রাজধানীর আগরগাঁওয়ে কমিশনের ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, ডক্টর আলমগীর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর। ছাত্র আন্দোলন চলাকালে ডক্টর আলমগীরের পরামর্শে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয়। এছাড়াও আপদ মস্তক দুর্নীতিবাজ তিনি। আগামী মঙ্গলবার তার অপসারণ ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করবে প্রকৌশল সমাজ। ৭২ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আসহাবুল ইয়ামিনের নামে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি MISTর নতুন নির্মিত অডিটোরিয়াম এবং শহীদ মোহাম্মদ রাকিবুল হাসানের নামে MISTর মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে। এছাড়া MISTর কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদদের বাবা মা সহ নিকটাত্মীয় এবং MISTর কমান্ড্যান্ট, সকল ডিন ও বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শহীদদের স্মৃতিচারণ করা হয়। পরে বিশেষ মোনাজাত করা হয় সেখানে। MISTর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শায়খ আসহাবুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ রাকিবুল হাসান নির্মমভাবে শহীদ হন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ATN মাইক্রো ট্রেড নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন। বিষয়টি সম্প্রতি ATN বাংলা, ATN নিউজ ও ATN ইমার্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। ATN মাইক্রো ট্রেডের সাথে ATN বাংলা ও অঙ্গ প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এই বিষয়ে সবাইকে ATN মাইক্রো ট্রেডের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলেন, ৫ আগস্টের আগে যেমন চাঁদাবাজি হতো এখনও তা হচ্ছে, শুধু হাত বদল হয়েছে মাত্র। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, রাজধানীর বাজারগুলোতে চাঁদাবাজির ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকৃত চিত্র তুলে ধরা হবে। রাশনা দাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে গত 15 বছরে কারওয়ান বাজারে প্রতিদিন চাঁদাবাজি হতো 1 থেকে 1.5 কোটি টাকা। বাজারে যেসব সবজি প্রবেশ করে তা 3 গুণ বেশি দামে বিক্রি হয় খুচরা বাজারগুলোতে। ব্যবসায়ীদের দাবি, চাঁদাবাজি সহ সিন্ডিকেটের কারণেই দাম এভাবে বেড়ে যায়। সরকারের পট পরিবর্তনের পরেও বন্ধ হয়নি সেই চাঁদাবাজি। চাঁদাবাজদের হাত বদল হয়েছে শুধু। চাঁদাবাজি কি পরিমাণ হয়, কিভাবে হয়, যারা এখানে ব্যবসা করে তাদের লিমিটেশন আছে, তারা এখানে ব্যবসা করতে হবে। আপনারা এখানে আজকে মিটিং করে যাবেন, আগামী দিন হয়তো আর থাকবেন না। আমরা কিন্তু খেয়াল করি না এই বিষয়টা, তা নয়। এখন বলতে পারেন আমরা খেয়াল করে কি করছি। একটা সময় পর্যন্ত আমাদেরও লিমিটেশন, পর্যন্ত আমাদেরও লিমিটেশন আছে, কিন্তু এটা হলো হাই টাইম,
এটাই সবচেয়ে উপযুক্ত সময় যখন আপনার এই কথাটা বলার। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পাইকারি ব্যবসায়ীরা পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কোনো ক্যাশ মেমো দেন না, বরং নিজেরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়। চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা সরকারের কাছে রিপোর্টটা তুলে ধরতে পারি, আমাদের টুলসটা ওইটাই আছে এবং আমি আশা করছি আমি ইতিমধ্যেই কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ ব্যবসায়ীরা সাহায্য না করলে চাঁদাবাজি বন্ধ সম্ভব নয় বলেও জানান ভুক্তভোগীরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। সপ্তম উইকেটে রেকর্ড পার্টনারশিপ, লিটনের সেঞ্চুরি এবং মিরাজের ৭৮ রান সব মিলিয়ে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ থেমেছে ২৬২ রানে। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। প্রথম ইনিংসে তারা ২৭৪ রান সংগ্রহ করেছিল। পরাগ আরমানের রিপোর্ট। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের গল্পটা প্রতিরোধের, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন আর মিরাজের ১৬৫ রানের জুটি ফলোঅনের সংখ্যা তো মুক্তি দেয়ই, উল্টো পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথম ইনিংসে লিড নেয়ার সম্ভাবনাও তৈরি করেছিল লাল সবুজের দল। অবশ্য দিনের শুরুটা ছিল খুবই জঘন্য। ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বাংলাদেশ, সাথে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের আগেই অল আউট হয়ে নতুন রেকর্ড গড়ার হাতছানি। তবে মীর হামজা আর খুররম শেহজাদের আগুনে বোলিংয়ে বুক টান টান করে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৮৪ বলে ৮ চারে লিটন পেয়ে যান 50-র দেখা, ৮১ বলে 50 তুলে নেন মিরাজ। ধ্বংসস্তূপের দাঁড়িয়ে মিরাজ লিটন দুজনেই সেঞ্চুরির পথে হাঁটছিলেন, কিন্তু দলের ১৯১ রানে খুররম শেহজাদের বলে মিরাজ বিদায় নিলে থামে লিটনের সাথে ১৬৫ রানের মহাকাব্যিক জুটি। ৭৮ রানে বিদায় নেন মিরাজ। তাসকিন আহমেদ ১ রানে থামেন, কিন্তু আবারও বীরত্ব দেখান লিটন দাস। ১৭১ বলে পেয়ে যান তিনি ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। এটি তার ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৮ রানে থামেন লিটন দাস। আর বাংলাদেশের প্রথম ইনিংস পাকিস্তানের চেয়ে ১২ রানে পিছিয়ে থেকে গুটিয়ে যায় ১৬২ রানে। It is all very, very good from Liton Das. পরাগ আরমান, এটিএন বাংলা। আগামীতে বাংলাদেশ হকি ফেডারেশনের কমিটি নির্দলীয় সংগঠক দিয়ে করার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। ক্রীড়া উপদেষ্টার কাছে এই দাবি জানান তারা। দুপুরে ফেডারেশনের সামনে এক মানববন্ধনে তারা বলেন, সাধারণ খেলোয়াড়দের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে অ্যাডহক কমিটিতে। এ সময় মাঠে নিয়মিত খেলা চালুর দাবিও জানান তারা। প্রীতি আছে, তবে কোচ নিয়ে নানান প্রবলেম আমরা প্লেয়াররা ফেস করি। দেখা যাচ্ছে এক একটা টুর্নামেন্টে এক এক রকমের কোচ আসে, যে কোচগুলোতে দেখা যাচ্ছে আমরা ১ মাস তারা মানে ১ মাস ট্রেনিংয়ের সুযোগ পাই। তো একটা কোচ ১ মাস কি সুযোগ মানে কি শিখাবে? উপদেষ্টার কাছে আমাদের চাওয়া একটাই থাকবে যে আমরা হলো প্লেয়ার হিসাবে যাতে হলো মাঠে হলো খেলা পাই, আর যেসব টুর্নামেন্ট আছে ঘরোয়া আন্তর্জাতিক সেগুলো যাতে হলো নিয়মিত হয়, আর ফেডারেশন এমন কাউকে যাতে পরিচালিত হোক যে হলো হকির ভালো চাবে, হকির জন্য হোক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আগামীকাল রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস। জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয় উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি ২১ অক্টোবর।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।